আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা 12 ঘন্টা রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের তাণ্ডব। সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল। রেমালের কারণে জলোচ্ছ্বাসে উপকূলে বাঁধ ভেঙে পানিবন্দী বিস্তীর্ণ এলাকা। ধান, সবজি ও মাছ চাষের ব্যাপক ক্ষতি। পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে এখনও মাটি চাপা 2000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে টর্নেডোতে লাখো বাড়িঘর বিদ্যুৎহীন। এবং চলতি অর্থবছরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকা কম। করের আওতা বাড়াতে না পারা কারণ মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রীয় অংশ বাংলাদেশ উপকূল অতিক্রমের পর গভীর স্থল নিম্নচাপ হিসেবে সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলায় তাণ্ডব চালিয়েছে। স্থল নিম্নচাপ হিসেবে এটি এখন সিলেট অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুরের পর আরও বৃষ্টি ঝরিয়ে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে রেমাল। তবে রেমাল এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। সোমবার সকাল 6টায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রমের পর খুলনা কয়রা অঞ্চলে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে। দেশের দক্ষিণের খুলনা অংশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পর ফরিদপুর হয়ে ঢাকার দিকে আসতে থাকে। সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ঢাকা ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব চালায় এই গভীর স্থল নিম্নচাপ। এ সময় ঢাকায় গত 24 ঘন্টায় 224 মিলিমিটার, চাঁদপুরে 257 ও মাদারীপুরে 208 মিলিমিটার সহ দেশের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে সে সিলেট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। মঙ্গলবার সকাল থেকে স্থল নিম্নচাপটি সিলেটে অবস্থান করে ওই অঞ্চলে প্রায় 249 মিলিমিটার বৃষ্টিপাত ছড়ায়। আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় রিমাল মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় হলেও ঘূর্ণিঝড় আয়লার সাথে মিল রয়েছে। 2009 সালের 25 মে আয়লা বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছিল। এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রবল বৃষ্টি হয়। তবে এবার রিমালের প্রভাবে প্রায় পুরো দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে। সময়টাও প্রায় একই ছিল। 2009 সালে উপকূল অতিক্রম করেছিল 25 মে। আমরা এই বছর যে সেই রিমালটি কিন্তু 26 মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ফলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যথাসময়ে দেশে বর্ষা মৌসুম শুরু হবে। তবে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে অস্বস্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় কমপক্ষে আরও 5 জনের মৃত্যু হয়েছে।
রেমালের তাণ্ডবে এ নিয়ে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনা বিভাগের উপকূলীয় 3 জেলা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার 25টি উপজেলার দুর্যোগ কবলিত ইউনিয়ন 125টি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় 12 লাখ। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে 1,23,372টি। মাধ্যমিক বিদ্যালয় আবার প্রাথমিক বিদ্যালয়ে এগুলোর টিন সমস্ত সবকিছু উড়ে গেছে একবারে। তো আর বাড়িঘরের তো আর কথা তো বলার মতো নেই। 10 থেকে 15 লাখ টাকার হচ্ছিল মাছ চলে গেছে। আমার দুটো প্রজেক্ট আছে এখানে, দুটো প্রজেক্টের মাছই সবই বেশি গেছে। এই বান্দা ক্ষতি যে বিশালভাবে হওয়ার পরে আপনার ঘেরের ভিতরে পানি ঢুকেছে, পানি ঢুকার পরে খুব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লাগেছে আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে স্তূপ করে রাখা ইট চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, ভোরে টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনার এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে। বরগুনার সদরে লেমুয়া গ্রামে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বরগুনার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার 26টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঝুমদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ অনেক বিচ্ছিন্ন চর ও বেড়িবাঁধের বাইরের এলাকার জোয়ারের পানি এখনও ঘরবাড়ি ও ফসলের ক্ষেতে জমে আছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ বসবাস করার কোনো বুঝি নেই, সবগুলো সোনাগুলা সব কষ্ট হয়ে গেছে। ঘরে কিছু নাই, হানি হয়েছে, গলা ব্যাগ, পিড়ি বাড়ি ব্যাগ লই গেছে। ওই আমরা খাইয়ার কোনো ব্যবস্থা নাই। ভোলায় গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতেও গাছ চাপায় মারা গেছেন একজন। 29শে মে উপকূলের 9 জেলার 19টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, সবজি, পানের বরজ, মাছ ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির মুখে রয়েছে অধিকাংশ সবজি ও ধান ক্ষেত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খুলনায় আউশের বীজতলা পাট ও সবজি ক্ষেত ভেসে গেছে। প্রাথমিকভাবে 54.5 হেক্টরের আউশ ধান, 1356 হেক্টরের পাট ও 1200 হেক্টরের সবজির ক্ষতি নিরূপণ করা গেছে। সাতক্ষীরায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুকুরের মাছ ও চিংড়ি ঘেরের। ভেসে গেছে অধিকাংশ ঘেরের চিংড়ি। যশোরে 3074 হেক্টর ফসলি জমি নষ্ট হওয়ার প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। সেখানে সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালেও বিস্তীর্ণ এলাকার ফসল ও মাছ চাষের ক্ষতি হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় 2500 হেক্টর জমির আউশ, সয়াবিন, সবজি ও তিল সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। সেখানে 500 হেক্টর জমির ফসল এখনও পানিতে ডুবে আছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট 2024-25 প্রসঙ্গ। রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে 4,10,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি। মাসুর শাকিলের রিপোর্ট। চলতি অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5 লাখ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় 4,30,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরে সংশোধন করে 4,10,000 কোটি টাকা করা হয়। কিন্তু চলতি মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে মাত্র 2,60,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র 15% কিছু বেশি। আগামী বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় 5 লাখ কোটি টাকা। অর্থসংস্থানে এবারও বড় ভরসা দেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ।
ব্যয়টা ঠিক যতটা হারে বেড়েছে আয়টা ততটা হারে বাড়েনি, এবং এই বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি। মানুষের ক্রয় ক্ষমতা ঠিক নাই, তাহলে ভ্যাট হচ্ছে কি করে? আমদানি স্কুইজ করে দিচ্ছি, তাহলে আমদানি শুল্ক কই? ম্যাক্সিমাম লোক কর দিচ্ছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। সরকার যদি বেশি করে ঋণ নিয়ে নেয় তাহলে কিন্তু এটা ব্যক্তি খাতের ঋণের উপরে একটা চাহিদার উপরে চাপ পড়ে, এবং যদি ব্যক্তি খাত বিনিয়োগ না করতে পারে তাহলে কি হবে? তাহলে তো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের হাতে আয় আসবে না, অর্থনৈতিক যে একটা চাঞ্চল্য সেটা আসবে না। বাজেটে অর্থসংস্থানের জোর আলোচনায় দেশীয় উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল। অর্থনীতিবিদদের পরামর্শ, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতির সুবিধা বাতিল করা। তো সাধারণ মানুষ তো এই 100, 200, 300, 400% পর্যন্ত কর দিয়ে কিন্তু গাড়িগুলো আনছে, আর জনপ্রতিনিধিরা যেখানে দৃষ্টান্ত স্থাপন করবে তাদেরকে এই যে এত পরিমাণ শুল্কটা ছাড় দিয়ে নেওয়া হচ্ছে, এটাও তো একটা আমাদের সম্পদের উপর একটা টান পড়ছে। যখন টানাটানি পড়ে গেল যে আমার অধিক কর লাগবে, তখন আমি আমার ওই যেটা দায়িত্ব ছিল, ফ্লাওয়ারিশিংয়ের যে দায়িত্ব ছিল, সেখান থেকে তো আমি ফেরত আসলাম। আমার তো ইন্ডাস্ট্রি তাইলে আর হবে না, প্রাইভেট সেক্টরে ভালোভাবে গড়ে উঠবে না। দুই দিকেই কথা আছে, কেউ কেউ হয়তো নিয়ে ওটা মিস ইউজ করেছে তাই আমি বন্ধ করতেছি, সেটা একটা জিনিস, কিন্তু সব লোক তো খারাপ না। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, সরকার বাজেটে অর্থসংস্থানের ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকট হতে পারে। বছর বছর ব্যয় বাড়িয়ে বাজেটের আকার বড় হলেও সে অনুযায়ী বাড়েনি রাজস্ব আয়, ফলে সরকারের দায় বাড়ছে। মূল্যস্ফীতির চাপে একইভাবে সাধারণ মানুষের আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। তাই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন এবং সেটি বছর জুড়ে যথাযথভাবে বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের নানা প্রান্ত। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ উপকূল। পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন 2000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি অঙ্গরাজ্য, মারা গেছেন অন্তত 22 জন। আফগানিস্তানে কয়েক সপ্তাহ ধরে চলা বন্যায় প্রাণ হারিয়েছেন আরও 16 জন। মাহফুজুল হাসানের রিপোর্ট। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টিরও বেশি গ্রাম। এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে কাওকালাম নামের একটি গ্রাম। এখনো মাটি চাপা পড়ে আছেন 2000-এরও বেশি মানুষ। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি। দেশটির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে, ভূমিধসের কারণে ভবন, ফসল এবং বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। শনিবার রাত থেকে রোববার সারাদিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে অন্তত 25টি টর্নেডো। একের পর এক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় হতাহত হয়েছেন বহু মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নারী, শিশুসহ আরও অন্তত 16 জন প্রাণ হারিয়েছেন। দেশটির বিভিন্ন প্রদেশে কয়েক সপ্তাহের বিধ্বংসী বন্যায় এ পর্যন্ত 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর জমির ফসল। মাহফুজুল হাসান, চ্যানেল আই। চ্যানেল আই এর তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে রাজধানীর বনানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার। বাদ জোহর গুলশান আজাদ জামে মসজিদে তাঁর জানাজার নামাজ হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1947 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভিন। তার স্বামী একেএম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভীন। সোমবার রাতে মৃত্যু হয় তার। তিনি 3 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনেক অসুখ থাকলেও ডিপার্চারটা খুবই শান্তিপূর্ণ হয়েছে আমি বলবো, এবং এটা আমরা সবাই চেয়েছিলাম, দোয়াটাও সেরকমই করছিলাম, কারণ ডক্টররা অনেক আগেই বলেছিলেন যে ওনার সময় খুব কম। মঙ্গলবার বাদ জোহর আজাদ মসজিদে গুলশান আজাদ মসজিদ ওনার জানাজা হবে, এবং তারপরে আজিমপুর কবরস্থানে ওনার জন্য নির্ধারিত কবর আছে। আমার বাবা যেখানে শায়িত আছেন, আমার বোন, আমার মেয়ে, সেখানে আমার কবর হবে। শামীম পারভীনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানেরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ ও বেনজির সরকারের সৃষ্টি। তাদের মতো মন্ত্রী এমপিও আছেন, তারা সবাই টাকার ভারে নুয়ে পড়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে যখন রাজনীতি ব্যর্থ হয়েছে তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন জিয়াউর রহমান। দেশ বাঁচাতে নতুন চিন্তা নিয়ে এগিয়ে আসতে জনগণকে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাস্টমার করে যাচ্ছে। সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুটো নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। দেশের শেয়ার বাজার ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নতুন করে কর আরোপ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। রাজধানীতে ডিএসইর পরিচালনা পর্ষদের প্রাক বাজেট সংবাদ সম্মেলনে সংগঠনের ডিএসইর চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, বর্তমানে দেশের 2 শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে গেছে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এই সময় নতুন কর আরোপ করা হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরও অনীহা তৈরি হবে। শেয়ার বাজারে আস্থা ফেরাতে তৈরি পোশাক খাত সহ বিভিন্ন খাতের ভালো কোম্পানিকে তালিকাভুক্তির চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। আমাদের গেইনের উপর ট্যাক্স আরোপ করে আমাদের এনবিআর যে চিন্তাধারা করছে যে সেখান থেকে তারা বেশি পরিমাণে রাজস্ব আদায় করার চেষ্টা করবে, কিন্তু আমরা মনে করছি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হলে বিনিয়োগকারীরা যখন অনুৎসাহিত হবে, মার্কেটে যখন কোনো প্রকার সেখানে ট্রানজ্যাকশন হবে না, বিনিয়োগকারী থাকবে না, তখন কিন্তু এই রাজস্ব আদায় কিন্তু বিঘ্নিত হবে। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর আয়োজনে হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। জ্যাকসন হাইটসে প্রথমবার হয়ে গেল বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার দুপুরে জ্যাকসন হাইটসের 37 এভিনিউর 69 স্ট্রিটে মূল মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন গিয়াস আহমেদ, নুরুল আজিম, ফাহাদ সোলাইমান ও অন্যরা। আয়োজকরা প্যারেড আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। সকলের সম্মতিক্রমে সবাই আমাকে এই প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল করেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই গ্র্যান্ড মার্শাল আমি সকল বাংলাদেশিদের জন্য উৎসর্গ করলাম। প্রাণের একটা বিষয়, আমরা সবাই মনের প্রাণে ভালোবাসি বাংলাদেশকে। আমরা বাংলাদেশ ডে প্যারেডে করার জন্য অনেক চেষ্টা করেছি, এইবারের প্রথম জ্যাকসন হাইটে হচ্ছে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসকে উত্তরীয় পরিয়ে ও বাংলাদেশের ঐতিহ্য সমৃদ্ধ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। Let's keep growing as a community. Happy Bangladeshi Day. I am proud to be a strong supporter of this community. আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় প্যারেড। যোগ দেয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশি আমেরিকান সোসাইটি ইনক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএসএ, ডিপার্টমেন্ট অফ কারেকশন, ফায়ার ডিপার্টমেন্ট, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, কুষ্টিয়া জেলা সমিতি, আলনুর কালচারাল সেন্টার, ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
ও বন্দিশিখা সঙ্গীত নিকেতন সহ বিভিন্ন সংগঠন। চ্যানেল আই যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে খোলা গাড়িতে ছিল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুর পুলিশ লাইন আঙিনায় পরিত্যক্ত জায়গায় চাষ করা হয়েছে বিষ মুক্ত প্রায় 20 রকমের শাকসবজি। পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেরপুরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহসান খান। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনার ঐতিহ্যবাহী রাজধলা বিল স্বচ্ছ পানি ও মনোরম পরিবেশের কারণে সারা বছরই দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে বিল। হুমকির মুখে থাকা দেশীয় প্রজাতির মাছের প্রজননেও ভূমিকা রাখছে রাজধলা বিল। সবুজ সতেজ গাছপালার সুশীতল ছায়ায় ঘেরা বিলটি পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি এনেছে। এবারে খেলার খবর।